স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কঠোর নির্দেশনার পরও পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছেই না। সড়কে শৃঙ্খলা ফেরানোর নামে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে অন্তত 12 কোটি টাকা। বিআরটিএ বলছে চাঁদাবাজি দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন অনুযায়ী খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছে পুলিশ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। বিশৃঙ্খল গণপরিবহনে দীর্ঘদিন ধরেই নিয়মে পরিণত হয়েছে চাঁদাবাজি। বিভিন্ন পরিবহন ও রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে চাঁদা নিয়ে আসছে শৃঙ্খলা ফেরানোর নামে। বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 14 ধরনের 12,86,000 বাণিজ্যিক যানবাহন চলছে। যেসব যানবাহন থেকে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর এই নির্দেশিকা অনুযায়ী চাঁদা আদায় করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী সড়ক পরিবহন মালিক সমিতি প্রতি গাড়ি থেকে প্রতিদিন অন্তত 50 টাকা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিদিন প্রতি গাড়ি থেকে অন্তত 60 টাকা আদায় করার নিয়ম। এই হিসাবে 12 লাখ যানবাহন থেকে প্রতিদিন গড়ে 12 কোটি টাকা আদায় হচ্ছে বলেই অভিযোগ। মালিক সংগঠন 60 টাকা এবং শ্রমিক সংগঠন 50 টাকা হারে সমগ্র বাংলাদেশে 11 লক্ষের উপরে কমার্শিয়াল বিকেল আছে, এর থেকে ওনারা আদায় করতেছে যে হাজার হাজার কোটি টাকা। কিন্তু সেই টাকা গেল কোথায়, এর কোনো হিসাব তারা কিন্তু দিতে পারবে না। এটা দিয়ে তারা শ্রমিকের জন্য কোনো কলোনি নির্মাণ করে নেই, শ্রমিকের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নেই, মসজিদ নির্মাণ করে নেই, মাদ্রাসা নির্মাণ করে নেই। তাহলে এত টাকা গেল কোথায়? অবশ্য সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার দাবি, যানবাহন থেকে আদায়কৃত টাকা ব্যয় হচ্ছে সংগঠন পরিচালনা সহ পরিবহন সেক্টরের সেবায়। শ্রমিকদের কল্যাণে একটা অর্থ ব্যবহৃত হয়, আর টার্মিনালের শৃঙ্খলা রাখার জন্য, রাস্তার শৃঙ্খলা রাখার জন্য আমাদের কমিউনিটি পুলিশ আছে, তার জন্য একটা অর্থ ব্যয় হয়, আর বাকিটা মালিকদের পরিচালনা ব্যয়ের জন্য যা দরকার এটাই ব্যয় হয়। তারপরও থেকে যায় কিছু কথা, যে কিছু টাকা শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতির বিভিন্ন জায়গায় নেতারা যেটা নাকি শ্রমিক কল্যাণে, মালিক কল্যাণে ব্যয় করার কথা তারা করে না, তারা নিজের পকেটস্থ করে। তো সেটার জন্য কেন করে? তাদের জবাবদিহিতা নাই, নির্বাচন করতে হয় না, তো কোনো কারণে হয়তো পলিটিক্যালি সে ওখানে বসে রয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে এসব চাঁদার বিষয় দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন অনুযায়ী নাকি কিছুই করার নেই পুলিশের। ভাই শুনেন, আমি বলি শুনেন, এই চাঁদাবাজি দেখার দায়িত্ব বিআরটিএর না, তাহলে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। চাঁদাবাজি, চিন্তা এগুলো দেখার দায়িত্ব বিআরটিএর না। গণপরিবহনের কন্ট্রোলটা দুই জায়গায়, একটা হচ্ছে মালিকদের হাতে আর একটা হচ্ছে শ্রমিকদের হাতে। এবং যে চাঁদার বিষয়ে বলেন বা যাই বলেন, তাদের কিন্তু স্তরে স্তরে তাদের কিন্তু কমিটিগুলো আছে, কমিটিগুলোই কিন্তু তাদেরকে নির্দেশনাগুলো দেয়। তো সেই ক্ষেত্রে এই জাতীয় বিষয় আমাদের প্রচলিত যে আইন বা বিধিবিধান আছে তার আওতায় কিন্তু খুব বেশি পড়ে না। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন সরকারের কর্তৃত্ব বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই নৈরাজ্য থেকে বের হওয়া সম্ভব নয়। ধারাবাহিক সরকার হতে তার যে সক্ষমতা, প্রতিটা জায়গায় কিন্তু তার ছাপ দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ট্রান্সপোর্টেশনে আসি সেখানেই আমরা দেখতে পাচ্ছি কিছু একটা ছাড় দেওয়া, কোনোভাবে একটা ঠেকা দেওয়া। সেই কারণে আমি বলবো এটা একটা অত্যন্ত ভুল হয়ে যাচ্ছে। সময় এসেছে, এখন ঠেকা দিয়ে আর চলা যাবে না। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকার কোনো সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান এবং সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে 5 কোটি করে মোট 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ব্যারিস্টার ফয়েজ আহমেদ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে বিবাদী করা হয়েছে। গত 24 নভেম্বর কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় নিহত হয় নাইম হাসান। ওই দিন দুপুর 11:15টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাইমের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে ওই দিন গুলিস্তান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়। ফের 25 নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান।
2.5 বছরের বেশি সময় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে জোড়া যমজ শিশু লাবিবা লামিসা। সকালে তাদের অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে 9 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। 2 বছর 8 মাস বয়সী লাবিবা লামিসা নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লালমিয়া মনুফা বেগম দম্পতির সন্তান। 2019 সালের 15 এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয়। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে শিশু দুটির জোড়া লাগা দেহ আলাদা করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আশরাফ উল হক কাজল। তিনি জানান, গত 28 অক্টোবর আবারও শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের বাবা মা। করোনা ভাইরাসের কারণে এতদিন শিশু দুটির অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফখরুলের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করা হয়েছে। স্বজনরা জানান, 2 বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সাথে সাইফুল্লাহর ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমির ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে। গতকাল রাত 3টার দিকে রেশমি ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকতুল আলম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী ফখরুল মিয়া তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে। গলা কেটে বলে মা ছেলে দুজনের গলা কেটে দিছে। তবে এটি আমরা শুনছি এবং গুলাদি এলাকা লাশ এবং ডুম করে নিয়ে আইছে। তার মা যদি অন্যায় করে তাহলে মাসুম বাচ্চা তো আর অন্যায় করে না, মাসুম বাচ্চাটা কেন মারলো সেই উদ্দেশ্যে আরো আমরা বিচার চাই। এদিকে খুলনার বটিয়াঘাটার হাটবাটি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিলোত্তমা মণ্ডল পুতুল নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মণ্ডলের মেয়ে। সোমবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দীপিকা মিস্ত্রি ও প্রকাশ মিস্ত্রি নামের আরও 2 জন গুরুতরভাবে জখম হয়। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে কে বা কারা তাদের দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দায়ের কোপে তিলোত্তমা নিহত হন, তার বোন ও দুলাভাই আহত হন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উন্নয়নের ধুলোয় ধূসর বন্দরনগরীর মানুষের জীবন। নগরীর বিভিন্ন সড়কে সিডিএ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস সহ বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প চলছে। শুষ্ক মৌসুমে শুরু হওয়ায় বেড়েছে ধুলোবালিও। পরিবেশবিদরা বলছেন, ধুলোবালির আধিক্যতা বাড়াচ্ছে রোগবালাই। সিটি কর্পোরেশন বলছে, দায় নিতে হবে প্রকল্প বাস্তবায়নকারী সেবা সংস্থাগুলোকেই। আর ধুলোর ঘনত্ব মেপে জরিমানার উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আহাদুল বাবুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ওয়াসার বিভিন্ন প্রকল্প কিংবা কর্ণফুলী গ্যাসের লাইন মেরামত, বন্দরনগরীতে এই সব উন্নয়ন কাজই চলছে সমানতালে। যদিও সমন্বয়হীনতার অভিযোগ দীর্ঘদিনের। এবার শুষ্ক মৌসুম শুরু না হতেই আবারও ধুলোয় আচ্ছন্ন নগর জীবন। নেয়ে খেয়ে পরিপাটি হয়ে সড়কে বের হতেই ধুলোয় মাখামাখি হতে হচ্ছে সবাইকে। এ ধুলোয় পানি ছিটানোর জন্য নেই কেউ। কষ্ট হয়, শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না। মানুষ অল টাইম এখান দিয়ে যাওয়া আসা করে, তো ওই হিসেবে ঠিক করাটা উচিত। সিটি কর্পোরেশন 2 থেকে 3 বার তো পানি ছেড়ানো দরকার। নগরীর শেখ মুজিব রোড, হালিশহর, কোয়াইশ, পোর্ট কানেক্টিং সড়ক সহ বিভিন্ন অলিগলিতেও ধুলোর রাজত্ব। অতিষ্ঠ রাস্তার পাশের দোকানিরাও। জনগণের ক্ষতি হইতেছে এই ধুলার কারণে। যে কোনো প্রোডাক্ট রাখতে সমস্যা হচ্ছে, মানে দিনে যদি 2-3 বার পানি ছিটাতো। পরিবেশবিদরা বলছেন, এই ধুলো পরিবেশ যেমন নষ্ট করছে, তেমনি মারাত্মক ক্ষতি করছে জনস্বাস্থ্যের। এর প্রতিক্রিয়া হিসেবে আমরা ফুসফুসের নিউমোনিয়া সহ হাসপাতালে রোগী বেশি দেখছি। বাচ্চাদের সিট দেওয়ার সুযোগ নাই, ফ্লোরে রাখা হচ্ছে।
সিটি কর্পোরেশন বলছে মূল সড়কে পানি ছিটানোর কর্মসূচি থাকলেও প্রকল্প এলাকা ধুলোমুক্ত রাখার দায়িত্ব বাস্তবায়নকারী সংস্থার। সব জায়গায় ধুলাবালি হবে, সেখানে আমাদের সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে একটা কথা আছে। মাত্রা যদি 200 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সকল শিল্প এলাকাকে সেই প্রকল্প পরিচালকদেরকে আমরা জরিমানা করে থাকি। নগর পরিকল্পনাবিদরা বলছেন চট্টগ্রামে যেহেতু অনেকগুলো মেগা প্রকল্পের কাজ চলছে, সেহেতু ধুলো মোকাবেলায় সব সংস্থার সাথে সমন্বয় করা উচিত সিটি কর্পোরেশনের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশে যে 2 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে তাদের খুবই নজরদারিতায় রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দেশে বুস্টার ডোজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। মন্ত্রিসভা বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2021 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে অনুমোদন দেওয়া হয়েছে বাণিজ্য সংগঠন আইনও। ওয়ার্ল্ড ওয়াইড ওনারা সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, তো সেটা আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। তো আমি যেহেতু আমেরিকা থেকে আসলাম ও ফ্রান্সে আমাকে 2 জায়গাতেই বুস্টার ডোজের কথা বলছে, তেমন সেটা আমি আমার দেশে গিয়ে দেখব। তো এইটাও টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টার সাহেব ছিলেন, ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে রেডি থাকেন, এবং বুস্টার ডোজ কি ফ্রি দিবে না অন পেমেন্টে দিবে, এই জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা আপনার সামনে দিলে সেটা দেবে। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকোয়েস্ট করা হয়েছে, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এ মাসের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, এই ডোজ ফ্রন্ট লাইনার ও 60 বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এছাড়া বেশি মানুষকে করোনার টিকা দেওয়ার জন্য আরও 1000 বুথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার আমরা দিব, যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি তাদেরকে দিব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয় তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এই বিষয়ে কার্যক্রম চলছে, নির্দেশনা আমরা দিয়েছি। এখানে অ্যাপসের সুরক্ষা অ্যাপসকে কিছু ওখানে এই বিষয়টি আপডেট করতে হবে, এই বিষয়টি প্রোগ্রামে নিয়ে নিতে হবে, এবং আমাদেরও যে এখানে যে কার্যক্রম আছে কিছু সেগুলো এখন চলমান আছে। আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু করতে পারব। দিনের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে 16 ডিসেম্বর বিকেল 4টায় শপথে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। র্যাবের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য সন্ত্রাসী ও জঙ্গিবাদকে উস্কে দেয়। তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোনো বাধা তৈরি করবে না বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট অনেকেই থাকবেন, আমি এখানে সবার নাম বলছি না, তবে এখানে মূলত আমাদের জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য, তিনি সমন্বয়ক হিসেবে থাকবেন। সদস্য সচিব থাকবেন মির্জা আজম এমপি, আরো কয়েকজন হয়তো থাকবেন। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কেও প্রভাব ফেলবে না, নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণ। আমাদের নির্বাচন আমরা করব, এখানে যুক্তরাষ্ট্রের প্রভাবে আমরা ইলেকশন করব। অযত্ন আর অবহেলায় পড়ে আছে দেশের বিভিন্ন জেলার বধ্যভূমি। এদের কোনোটিরই নেই সীমানা প্রাচীর, নেই স্মৃতিফলক। আবার বধ্যভূমি দখল করে ইট ভাটা ও অবৈধ স্থাপনাও তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সামনে এলে এসব বধ্যভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে যায়। অন্য সময় কেউ খোঁজ খবরও নেয় না। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বধ্যভূমি সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও অযত্ন আর অবহেলায় পড়ে আছে চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত 116টি বধ্যভূমি। এর মধ্যে চট্টগ্রাম শহরে 61টি বধ্যভূমি থাকলেও বেশিরভাগ বধ্যভূমির নেই স্মৃতিচিহ্ন। 71-এর সেই দিনের নির্মম হত্যার স্মৃতি মাথায় নিয়ে আজও কাঁদছে স্বজনরা। আমার বড় ভাই দুটাকে কেটে ওদের রক্ত দিয়ে আমার মাকে গোসল করে দিয়ে হয়েছিল। আমার দাবি যে স্মৃতিচিহ্নতা যেন সুন্দরভাবে থাকে। বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটি আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেই প্রজেক্টটি বাস্তবায়ন করবে। এই প্রজেক্টটি বাস্তবায়নের কাজ অত্যন্ত দ্রুত শুরু হবে। যশোরের বধ্যভূমিগুলো অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে। বধ্যভূমির জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি। এটি রূপদিয়া নীলকুঠি বধ্যভূমি। রাজাকাররা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে হত্যা করে এখানেই ফেলে রেখেছিল। বিভিন্ন জায়গা থেকে লোক এনে এখানে গুলি করেছে, তাদেরকে মেরেছে, তাদের জবাই করেছে। এসব বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। যেসব বধ্যভূমি যেখানে যেখানে আছে সেখানে এই স্মৃতিস্তম্ভ করা, একই ডিজাইনই একইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ওই স্থাপনা দেখলেই বোঝা যাবে যে এটা বধ্যভূমি। একই চিত্র কুষ্টিয়ায়ও। সংরক্ষণের অভাবে এখানকার বধ্যভূমিগুলো বিলীন হওয়ার পথে। শহরের গড়াই নদী পাড়ে একটি বস্তির মধ্যে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তি বসানো হলেও আজও তা নির্মিত হয়নি। বধ্যভূমি কুষ্টিয়াতে অনেক আছে, যেগুলো এখনো সরকারিভাবে সেগুলো সংস্কার করা হয়নি। এসব বধ্যভূমি সংরক্ষণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে, এমন দাবি মুক্তিযোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে এখানকার বিভিন্ন বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও শীতার্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বর্তমানে রংপুর বিভাগের জেলাগুলোতে 14,000 শীতার্থ মানুষ এই কার্যক্রমের আওতায় শীত বস্ত্র পাবে। এরই ধারাবাহিকতায় সোমবার লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের মধ্যে কম্বল পেয়ে উচ্ছ্বসিত হতদরিদ্র মানুষগুলো। বসুন্ধরা গ্রুপ থেকে আমরা কম্বল পেয়েছি ঠান্ডার জন্য, শীত কাটার জন্য। আমি এই যে কম্বল পাচ্ছি শীতের মৌসুমে, আল্লাহ আমাকে ভালো করবে। আল্লাহ যেন মনে করতে আরো যেন দিবে, তো তবলিগ দেয়, বছরে বছর যেন দিবে আর পায়। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগে খুশি উপস্থিত অতিথিরা। তারা চান বসুন্ধরা গ্রুপ যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকে। বসুন্ধরা গ্রুপকে স্বাগত জানাই যে প্রতি বছরের মতো এবারও তারা শীতার্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এর আগে করোনায় তারা সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। মানুষের জন্য শীত বস্ত্র দেওয়া হচ্ছে, গত বছর খাদ্য সহায়তা দিয়েছে। তো এই ভালো কাজের সঙ্গে আছে, এজন্য আমি এই শুভ সংঘ এবং এর সঙ্গে যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রংপুর বিভাগের পর খুলনা বিভাগে শুরু হবে বসুন্ধরা গ্রুপের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গেল 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সরু চালের দর, প্রতি কেজিতে বেড়েছে 4 টাকা। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়ের চালের যে ঊর্ধ্বগতি, এ ব্যাপারে আসলে খাতুনগঞ্জের যারা আসলে চাল আড়তদাররা আছেন তারা আসলে কি বলছেন, কেন এই দাম বাড়া? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায়ও কিন্তু আমরা
দেখানোর চেষ্টা করেছি। চালের যে মোকামগুলো আছে চট্টগ্রামের, সেই মোকামগুলো ঘুরে যেমনটা আমরা দেখে এসছি একটু আগেই, সেখানে কিন্তু আসলে চালের কোনো কমতি আমরা দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে হু হু করে কিন্তু আসলে যে চালের দাম কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। তার কারণে যে খুচরা বাজারে আমরা আছি, আপনি দেখতে পাচ্ছেন সেই খুচরা বাজারেও কিন্তু আমরা দেখছি পর্যাপ্ত চাল আছে, কিন্তু চালের দাম কিন্তু অনেকটা বেশি। শুধু সরু চাল নয়, আমরা দেখছি মোটা যে চালটি আছে সন্না সিদ্ধ বলা হয়, সন্না সিদ্ধ যে চালটি, সেই চালটির দাম কিন্তু অনেকটা কম ছিল, এখন 50 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু এই চাল কিন্তু আসলে 40 থেকে 42 টাকার মধ্যে বিক্রি করা হয়েছিল। এর আগে কিন্তু এই চাল আমরা দেখেছি 35 টাকা থেকে 34 টাকার মধ্যে বিক্রি করা হয়েছিল। তো একেবারে গরিবের চাল বলা যায় এই চালটি, সেই চালের দামও এখন 50 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তাহলে বুঝতেই পারছেন যে আপনি 50 টাকার নিচে কোনো চাল নেই। তাই যারা হতদরিদ্র আছে, নিম্ন আয়ের মানুষ আছে, তারাই কিন্তু খুব একটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলছি, যারা ব্যবসায়ী আছেন তারাও বলছেন আসলে যে যেখান থেকে তারা চাল আনতে যায়, যেখানে পাইকার, সেখানে কিন্তু আসলে চালের দাম অনেক বেশি। আর চট্টগ্রামের যেখানে মোকামগুলো আছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পর্যাপ্ত চাল থাকলেও তারা বস্তাপতি যে এক সপ্তাহের ব্যবধানে 200 থেকে আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি 250 টাকা পর্যন্ত বস্তাপতি তারা বাড়িয়ে দিয়েছে। তো তাদের যে অভিযোগ, উত্তরবঙ্গের উপরে অনেকটা নির্ভর করতে হচ্ছে চট্টগ্রামের চালের বাজার, তো সেখানে কিন্তু অনেকটা দাম বেড়েছে বলে তারা বলছেন। সেই কারণে কিন্তু পরিবহন খরচ সহ যোগ করে কিন্তু আসলে চালের দামটা চট্টগ্রামের বাজারে অনেকটা বেড়ে গেছে। সেই কারণে কিন্তু আসলে যে যারা ক্রেতা আছে, বাজার ঘুরে যারা চাল কিনতে এসছেন, তারা কিন্তু আসলে হতাশের কথা বারবার বলছেন। মনিটরিংয়ের একটা ব্যাপার থেকে যায়, যে চট্টগ্রামের যে বাজারগুলো আছে, খুচরা বাজার যেগুলো আছে, সেখানে কিন্তু আসলে নিয়মিত যে মনিটরিং করার কথা রয়েছে, সেখানে কিন্তু আসলে একেবারেই মনিটরিং না থাকার কারণে যেমন খুশি তেমনভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে চালের দাম বাড়াচ্ছে কিনা সেদিকে কিন্তু আসলে নজর রাখার দাবি উঠেছে ক্রেতাদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে, আপনি নানোয়ারের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার চালের বাজারের যে ঊর্ধ্বগতি অবস্থা চালের দামের, তার বিস্তারিত তথ্য। ফিলিপাইনের সংস্কার কর্মসূচির জন্য 60 কোটি মার্কিন ডলারের অনুমোদন দিল বিশ্বব্যাংক। দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিকে এই বিপুল পরিমাণ অর্থের অনুমোদন দিয়েছে সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে ব্যক্তিগত বিনিয়োগ বাড়াতে, ব্যবসায় খরচ কমাতে, ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য এই তহবিল ভূমিকা রাখবে। পূর্ব এশিয়া ও প্যাসিফিকে ফিলিপাইন বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে এমন তথ্য জানিয়ে বিশ্বব্যাংক জানায়, সংস্কারের মাধ্যমে দেশটিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানিয়েছে ওমিক্রন এখন পর্যন্ত 63টি দেশে ছড়িয়ে পড়েছে, যার ভয়াবহতা বিস্তার করছে যুক্তরাজ্যে। দেশটিতে ওমিক্রন সংক্রমণকে ইমার্জেন্সি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ মোকাবেলায় চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে 18 বছর বয়সী সবাইকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4000 মানুষ। মোট সংক্রমণ ছড়িয়েছে 27 কোটি। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 94 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় লাখো মানুষ। ভয়াবহ টর্নেডোর আঘাতে সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকেই। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকটিকাকে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ দানা ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য। মাত্র একদিনেই 30টি টর্নেডো আঘাত হানে। 200 মাইলের মধ্যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো নিশ্চিহ্ন করে দিয়েছে ভয়াবহ এই ঝড়। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিকে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। টর্নেডোর পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটির প্রায় 50,000 মানুষ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে গেলেও তা ঠিক করতে কতদিন সময় লাগবে তা জানায়নি কর্তৃপক্ষ। বাড়িঘর হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। ভয়াবহ টর্নেডোর স্মৃতি ভুলতে পারছে না কেন্টাকিবাসী। সবকিছু হারিয়ে নিঃস্ব তারা। সবকিছু যুদ্ধের মতো মনে হচ্ছে। কেউ বোমা মারলে ঠিক এমন হয়। মাত্র কয়েক ঘন্টায় আমি সব হারিয়েছি। আমি আমার বাড়ি গাড়ি সবকিছু হারিয়েছি। বেঁচে আছি, এটি আমার বড় ভাগ্য। কেন্টাকির পাশাপাশি বেশ কয়েকটি অঙ্গরাজ্য তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এসব অঙ্গরাজ্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে লাখো মানুষ। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ক্লেমন খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা ব্যাকফুটে গোলাম রাব্বানী ছোটনের শিশুরা। আর তাই টুর্নামেন্টের ফাইনালের পথটা সহজ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আখি তহুরাতের সামনে। এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ে টেবিলের শীর্ষে ভুটান। 2018 সালের সর্বশেষ আসরে সেমিফাইনালে এই ভুটানের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। স্বাধীনতা কাপের সেমিফাইনালে মঙ্গলবার ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরু বিকেল 5:15টায়। এদিকে দ্বিতীয় সেমিতে রাত 8টায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। দুটি ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। স্বাধীনতা কাপের জমজমাট সেমিফাইনাল দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। ফাইনালের মঞ্চ থেকে আর এক ধাপ দূরে 4 দল। প্রথম ম্যাচে আবাহনী সাইফের লড়াই। কলিন রেসের অন্তর্ভুক্তি এই মৌসুমে আকাশী নীলদের করেছে আরও বেশি শক্তিশালী। এই স্বাধীনতা কাপে হয়ে যাওয়া মারিও লামোসের দলের ম্যাচগুলোর দিকে তাকালে তার প্রমাণ মেলে। সব ফুটবলারের ফিট থাকা ফেভারিটদের জন্য সুখবরই বটে। এছাড়া এক ঝাঁক দেশি তারকা ফুটবলারের ঠাসা থাকলেও আবাহনীর জন্য বড় পরীক্ষার নাম হতে পারে ক্রুসিয়ানির সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফেভারিট দলটার নাম বসুন্ধরা কিংস। অপরাজিত আর অপ্রতিরোধ্য অস্কারের শিষ্যরা। তপু বর্মনের ইনজুরিতে সেন্ট্রাল ডিফেন্সে ভরসার নাম হতে পারেন অভিজ্ঞ কেষ্ট। এছাড়া তারেক কাজীর ইনজুরিতে লেফট ব্যাকে ইয়াসিন বড় ভরসার নাম। দলের 4 ফরেন রিক্রুট আছেন ফিট। এছাড়া বাকি ফুটবলাররা আছেন বেশ ফুরফুরে মেজাজে। সব মিলিয়ে বাংলাদেশ পুলিশের জন্য কঠিন এক পরীক্ষার নাম বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করছি দিনের সংবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।